যে পুরো নির্বাচনটা একটা সাজানো ছকে হয়েছে। মোটামুটি কাকে কেন কোথায় পাশ করানো হবে, কতটুকু পাশ করানো হবে, কাকে কোথায় পাশ করানো হবে না, এটা একটা ছকে হয়েছে। দল সরকারি দল হিসেবেই কাজ করেছে, সেটা হলো জামাত ইসলাম। জামাতের বা ওনাদের কোনো কথাই আমি অন্তর্বর্তীকালীন সরকার না করে সেরকম দেখিনি। আমাদেরকে অত্যাচার করা হয়েছে বিভিন্নভাবে। আমাদের চারপাশে যারা জামাত ছিল, এনসিপি, তোমার বিএনপি, এদের লোকরা আমাদের লোককে হুমকি দিয়েছে, আমাদের লোকের বাসায় টাসে গিয়ে। আমার একমাত্র উদ্দেশ্য ছিল এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরে নতুন একটা সরকার আসুক, ইলেক্টেড গভর্নমেন্ট। তবে আওয়ামী লীগ ফিরবে এটা আমি মোটামুটি অসম্ভব, আমি একেবারে ডেফিনেটলি বিশ্বাস করি। দীর্ঘদিন পর একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, কতটুকু স্বস্তি অনুভব করছেন? স্বস্তি সম্পূর্ণভাবে অনুভব করতে পারছি না। বাস্তবতা হলো অনিশ্চয়তাটাকে মানুষের ভয় করে, সেই জন্যই অন্ধকার ঘরে মানুষের যেতে চায় না, থাকতে চায় না। আমার কাছে এখনো মনে হচ্ছে যে এই অনিশ্চয়তাটা কাটেনি এখন। আমরা আশাবাদী, আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি বর্তমান সরকারকে। ওনারা যে 2/3 মেজরিটি পেয়েছেন, এটার জন্য আমি খুশি হয়েছি যে এসব কারণে ওনাদের হাতে এখন অনেক ক্ষমতা এসছে। ওনারা দেশকে হয়তো একটা জায়গায় দাঁড়া করাতে পারবেন। কিন্তু অস্থিরতা আছে, যেমন অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এবং সেই সবের কারণে যে কোনো সময় রাজনৈতিক অস্থিরতা আবার সৃষ্টি হতে পারে। এগুলো আমাকে শঙ্কিত করে। ভবিষ্যতের বাংলাদেশে আমরা একটা ছোট দেশ, আয়তনভাবে অনেক ছোট, জনসংখ্যা প্রচুর এবং বিপুল সংখ্যক মানুষ এখানে কর্মহীন অবস্থায় সবসময় থাকে। কর্মসংস্থানের একটা অভাব, সাধারণ দারিদ্র্যের হার বেশি এবং সামনের দিকে আরো বাড়বে কিনা এটা নিয়ে আশঙ্কা করছে সবাই। এসব মিলিয়ে দেশের ভবিষ্যৎ সম্পর্কে এখন আমরা নিশ্চিত হতে পারছি না। তো আমি মনে করি এই মুহূর্তে আমার ধারণা মতে বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো রাজনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করা। তাহলেই তারা অন্য দিকগুলো সামলাতে পারবে। অর্থনৈতিক স্থিতি যেটা সমস্যা বা সামাজিক স্থিতিশীলতার যে অভাব, এগুলো হয়তো কাটিয়ে উঠতে পারে। আর সেই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আমি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে যখন প্রথম দেখা হয় তখনও প্রস্তাব দিয়েছিলাম যে হানাহানি, কাটাকাটি, বিভাজন, অনৈক্য, প্রতিহিংসা, এগুলো থেকে দেশকে উত্তরণ করতে হবে। প্রতিহিংসার তো শেষ নেই। আমি আজকে প্রতিহিংসার শিকার হচ্ছি, আবার পরবর্তীতে আমি আবার প্রতিহিংসা আরেকজনের ভোট করবো। এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে এক সময় আমাদের। তো আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন একটা করেছিলেন, ওর মাধ্যমে সকলেই যার দোষ করেছেন স্বীকার করেছেন বা তাদের সাক্ষী নেওয়া হয়েছে, সব বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা শাস্তি দেওয়া হয়েছে, আবার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, আবার বিভিন্নভাবে তাদেরকে সামাজিকভাবে পুনর্বাসন করা হয়েছে। এটাতে করে দেশে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছিল, সকলের মধ্যে একটা একতা এসেছিল এবং সকলের কাছে দৃষ্টি ছিল একদিকে যে সকলে মিলে আমরা দেশকে সামনে এগিয়ে যাবো। আমরা নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ করবো। আমি এখনো বর্তমান সরকারের কাছে ওটাই প্রস্তাব করতে চাই যে আপনারা হানাহানি, প্রতিহিংসা, বিভাজন এটা থেকে উদ্ধার করার জন্য রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মতো একটা কিছু করেন, সবাইকে আস্থায় নেওয়ার চেষ্টা করেন, সবাইকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসেন এবং সবাইকে একটা বুঝতে দেন যে দেশটা আমাদের সবাই এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবাই প্রচেষ্টা দরকার। একজনের সঙ্গে মারামারি করে দেশকে পিছিয়ে নিয়ে গেলে সার্বিকভাবে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এটাও এই ধরনের একটা ফিলিংস আসা উচিত সবার পক্ষ থেকে, এটা আমি বিশ্বাস করি। আপনি যে শান্তির কথা বলছেন, ঐক্যের কথা বলছেন, সেই জায়গায় কি আপনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস দেওয়ার বিষয়টি ইঙ্গিত করছেন কিনা? এই কথাটি হলো স্পেস দেওয়া। রাজনীতিতে আওয়ামী লীগের স্পেস কিন্তু আছেই। আমরা যতই কিছু বলি না কেন, একটা বড় রাজনৈতিক দল, 75 বছরের বেশি তার বয়স, বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে এসছে। অনেকেই আওয়ামী লীগ করে তাদের দাদার বাবারা করতো, 3-4 জেনারেশন, এবং তারা কিন্তু আওয়ামী লীগের নেতা কি খারাপ করলো ভালো করলো এটা দেখেনি, যে আমাদের পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, আওয়ামী লীগকে সমর্থন দেবো। এই ধরনের জনসংখ্যা বাংলাদেশে প্রচুর আছে এবং আওয়ামী লীগের এই বিপর্যয় কিন্তু এবারই প্রথম নয়। বিভিন্ন সময় আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আসছে বা আওয়ামী লীগকে দেখা মাত্রই তাদেরকে একটা মেরে ফেলা হবে বা আটক করা হবে, এই ধরনের পরিস্থিতি আমরা আগেও দেখেছি। কাজেই আওয়ামী লীগের স্পেস বাংলাদেশের রাজনীতিতে নতুন করে দিতে হবে আমি মনে করি না, বরং এটাকে
একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় সুন্দরভাবে যদি সবাই মিলে আসে এবং সেখানে আওয়ামী লীগে যারা দোষ করেছেন দোষ ত্রুটি এগুলো দেখে তাদের শাস্তির ব্যবস্থা হোক বা যেটাই বললাম আমি রিকনসিলিয়েশন করে ট্রুথ কমিশন ইত্যাদি করে একটা পর্যায়ে নিয়ে আসা যায়, তাহলে আমরা সকলে মিলে দেশটাকে উন্নয়ন করব, সকলে মিলে দেশের ভবিষ্যতে ভালো চাইবো, এরকম একটা মানসিকতা তৈরি করতে হবে। না হলে আমি আওয়ামী লীগের জন্য বললে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগ খারাপ দল, উনি খারাপের পক্ষে বলছেন, এই ধরনের প্রচার। আমি সত্যের কথা বলছি। সত্য হলো যে একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে নির্বাচনী করি আর যে রাজনৈতিক প্রকৃতি আমরা অগ্রসর হই, এটা সাধারণত ভঙ্গুর হয়। এটা প্রমাণ হলো শেখ হাসিনা বিএনপিকে বাদ দিয়ে করেছিলেন, বিভিন্ন জামাতকেও বাদ দিয়েছিলেন, এটা পরবর্তীতে টিকতে পারেনি এবং ব্যাপকভাবে এটা ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। এখন আমরা কিন্তু একই ধরনের ভুল করতে যাচ্ছি। একটা বড় অংশকে আওয়ামী লীগ সহ সবাইকে সহ আমাদেরকেও তো প্রায় বাদই দিয়েছিল। যাই হোক, এইভাবে তখনও গতবারও আমাদের অবস্থা ওরকমই ছিল, আওয়ামী লীগের বিপক্ষে যখন আমরা দাঁড়িয়েছিলাম। তো যেটাই হোক, ওই সেই প্রক্রিয়াতে এখন আমরা যাচ্ছি, কিন্তু যে এই প্রক্রিয়াটা যে স্থায়ী নয় এবং স্থিতিশীলতা আনে না, এটার প্রমাণ তো আমাদের একেবারে অতি সম্প্রতি ইতিহাসে প্রমাণ করছে। কাজে এটা জিনিস নিয়ে আবার আলোচনা করার কোনো আপনি কি অর্থ মনে দেখি না। করেন কিনা যে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন হলো এবং এই কারণে আবার রাজনৈতিক অস্থিরতা কিংবা এই সরকারের একটি বড় সামনের দিনে যে চ্যালেঞ্জ, একটি দলকে, বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়ার কারণে সামনে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কিনা? করতে হবে, এটা আমি নিশ্চিত। এটা সম্পর্কে সন্দেহ থাকার কোনো কারণ নেই। যারা রাজনীতি সামান্যতম বোঝেন তারাও এটা বুঝেন। একটা বড় জনসমষ্টিকে আমি সম্পূর্ণ সমাজ থেকে বের করে একেবারে তাদেরকে আনটাচেবল, অস্পৃশ্য করে আমরা দেশ চালাবো, এটা খুব কঠিন হবে। তারাও দেশের যে কোনোভাবেও তারাও দেশের একটা মালিকানা তাদের আছে। আওয়ামী লীগ করুক বা আওয়ামী লীগের নাম তাদের গায়ে দেখ না দেখ, তারা কিন্তু দেশের একটা নাগরিক। তাদের সব নাগরিক সুযোগ সুবিধা কিন্তু কোনো ক্রমেই কেউ বাদ দিতে পারবে না। এবং নাগরিক হিসেবে তারা দাঁড়িয়ে গেলেই ওই তাদের আওয়ামী লীগের তকমাটা অনেক দলে এটা নেই, কিন্তু আওয়ামী লীগে আছে। আমি দেখেছি যে আওয়ামী লীগ ফিরবে, আপনি কতটুকু আশাবাদী? না, আওয়ামী লীগ ফিরবে এটা অবশ্যম্ভাবী। কথাটা হলো কবে ফিরবে, কিভাবে ফিরবে, স্বাভাবিক প্রক্রিয়া ফিরবে না অস্বাভাবিক প্রক্রিয়া ফিরবে, এগুলো পরে ভবিষ্যৎ বলতে পারবে। তবে আওয়ামী লীগ ফিরবে এটা আমি মোটামুটি অসম্ভব, আমি একেবারে ডেফিনেটলি বিশ্বাস করি। এটাকে আমরা কোনো ক্রমে ঠেকিয়ে রাখতে পারবো না, আওয়ামী লীগকে ধ্বংস করতে আমরা পারবো না। অতীতে অনেকবার চেষ্টা হয়েছে, হয়নি। আর এখন আর একটা সুবিধা করে দিয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা দুর্ভাগ্যজনকভাবে হলে সত্য, যে আওয়ামী লীগের অনেক দোষ ত্রুটি এবং অনেক ধরনের অত্যাচার অনাচার সবকিছুর কারণে যে মানুষের ক্ষুব্ধ হয়ে গেছে তাদের উপরে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই স্বল্প সময়ের ভিতরে তাদের বলা যায় তাদের যেগুলো খারাপ কাজ এগুলো সবগুলোই তারা বিভিন্ন প্রক্রিয়ায় অন্য নামে করেছেন এবং তারা দুর্নীতিতেও ভালো বেশি উচ্চ পর্যায়ে রেখেছেন দেশকে। দেশের মধ্যে যেটা মানে মানুষের নিরাপত্তাহীনতা, যেটা হলো জীবনের জানমাল ইজ্জতের নিরাপত্তাহীনতা, তারপরে যে কোনো সময় যে কোনো মানুষের মানে কি বলবো অর্থনৈতিক অনিশ্চয়তা, বিভিন্নভাবে এক দেশকে যে আওয়ামী লীগকে যেটা আমরা বলতাম যে খাদের কিনারে নিয়ে গেছেন, ওনারা মোটামুটি খাদের কিনার থেকে ধাক্কা দিয়ে ফেলেছেন বলে আমি মনে করি। তো সেই কারণে কিন্তু বাই ডিফল্ট মানুষের যখন কম্প্যারিজন করতে চায় তখন বলে, যেটা এখন স্বাভাবিকত্ব হয়ে গেছে, যেটা অস্বীকার করার কিছু নেই। স্বাভাবিকভাবে যে কোনো একটা শ্রমজীবী মানুষ, যে কোনো শ্রমিক অনেকের কাছে বলে যে আগেও আমরা কিন্তু এর চেয়ে ভালো ছিল। এই কথাটা যখনই যে কোনো লোকই বলেছে তার কাছে কিন্তু এই সমস্ত জিনিসটাকে ব্যর্থ হয়ে গেল। আওয়ামী লীগের বিপক্ষে যতগুলো অবস্থান যেটাই তৈরি হয়েছিল, যে বলেছে যে আগেই ভালো ছিলাম, তার কাছে এই পুরো জিনিসটাই ব্যর্থ। তো এরকম কিন্তু ব্যর্থ বলার লোকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তো সেটাকে এক জায়গায় ঠেকাতে হবে। সেটার জন্যই এমন একটা এখন যেটা নতুন গভর্নমেন্ট এসছে, আমরা আশাবাদী যে এটাকে ঠেকাতে হবে, যেন মনে সে বলতে না পারে যে আগেই ভালো ছিল। তাহলেই শুধু ওনাদের সাকসেসটা আসবে। তো ওটা করতে গেলে আমি মনে করি সময় আছে, সুযোগ আছে, তাদের ক্ষমতাও আছে। আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। আমি আশা করি বাংলাদেশের যারা দেশপ্রেমিক নাগরিক তারা এই মুহূর্তে বর্তমান সরকারের পাশে দাঁড়াবে, তাদের সকল কাজকর্মে সহায়তা করার চেষ্টা করবে, কিন্তু সেই সহায়তাটা গ্রহণ করতে হবে তাদের। আমি একটু জানতে চাই অল্প করে, যে গত 1.5 বছর এর বেশি সময়, 18 মাস দেখেছি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করেছে। 1.5 বছরে কেমন ছিলেন আপনি? খুবই খারাপ ছিলাম,
আমার মানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন সবকিছু মিলিয়ে এই 1.5 বছর আমি যেভাবে কাটিয়েছি, এবং আমি এবং আমার পরিবার, আমাদের আশেপাশের বন্ধু বান্ধব অনেককে আমি দেখেছি, মানে এত অনিশ্চয়তা, এত ঝুঁকি, এত বিভিন্নভাবে মান সম্মান, জীবনের ঝুঁকি, সাধারণভাবে ভবিষ্যৎ নিয়ে সবসময় একটা উৎকণ্ঠিত থাকা, নিজেদের পরিবারের সবাইকে, আত্মীয় স্বজন, সে পাড়া প্রতিবেশী, এরকম আমি মনে হয় আমার দীর্ঘ জীবনে আর কোনো সময় দেখিনি। এত খারাপ অবস্থায় আমি কোনো সরকার চালিয়েছে, এটা আমার এখন হয়তো স্বাধীনতার সময় 71 ওই সময়টা কিছুটা আমার অনিশ্চয়তা ছিল, কিন্তু এবারকার অনিশ্চয়তাটা তার চেয়ে কম নয়, কিছু কিছু ক্ষেত্রে বেশি ছিল বলে আমি মনে করি। এবং আমি আমার মতে তখন তো সারা দেশের মানুষই একটা অবস্থায় ছিল যেরকম, এখনো কিন্তু প্রায় সারা দেশের মানুষই বিভিন্নভাবে এই সমস্যার মধ্যে ছিল যারা, এবং এই সমস্যাটা আমি মনে করছি এই উৎকণ্ঠার ভাবটা এখন কিছুটা আপাতত উপশম মনে হচ্ছে, তবে সার্বিকভাবে এটা চলে গেছে এরকম নয়, মানুষ এখনো উৎকণ্ঠিত থাকে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনার বাসায় পর্যন্ত হামলা হতে দেখেছি, এটি কি একেবারেই পরিকল্পিত ছিল? মানে সরকারের সমর্থন ছিল এই ধরনের হামলা, কিংবা জাতীয় পার্টির উপর এই হামলাগুলোর উপর, কিংবা যেদিন এই ঘটনাটি ঘটেছে সেদিন আপনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? আমাদের এই বাসায় হামলা 2-3 বার হয়েছে, কোনো ব্যাপকভাবে। প্রথমের দিকটা হয়তো হঠাৎ করে হয়ে গেছে, আমি মনে করি এটা অনেকে অনেক ভুল বুঝিয়েছে যে আমি দোষী ছিলাম ইত্যাদি কারণে, খুব বড় কিছু হয়নি। তারপরে আবার আমার বাসায় অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, এই বাসায় খুব একটা কিছু করতে পারেনি, তেমন ভাবে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। আমি ছিলাম, বাসায় ছিলাম বোধহয় সবসময়। রংপুরের বাসায় একটা বড় ধরনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল। এগুলো মানে সরকার করেছে বলতে, সরকার বলতে কিন্তু আমি এই বর্তমান যেটা বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, এনাদের সরকারের মধ্যে আমি 2-3টা ভাগ দেখেছি। একটা হলো ওনারা যারা অ্যাডভাইজার ছিলেন, উনি এক সরকার, আবার ওনাদের যে নিয়োগকর্তা বলতেন বা ওনাদের মানে অভিভাবক বলে প্রধান উপদেষ্টা বলেছেন, সেই সমন্বয়করা আবার আরেকটা সরকার, ওনারাও কিন্তু ওনাদের অর্ডারও প্রতিপালিত হতো। এবং আমি নিজে দেখেছি যে ওনারা যেটাই বলতেন আমাদের উপদেষ্টারা ওটাকে মানতেন, এবং ওনারা স্বীকার করেছেন আমার কাছে যে ওনারা যেহেতু বলেছেন আমাদের করতে হবে, এটা কিছুটা আমি বুঝতে পেরেছি। আর আরেকটা সরকার এখানে কাজ করেছে, একটু আরেকটা দল সরকারি দল হিসেবে কাজ করেছে, সেটা হলো জামাত ইসলাম এবং তার সঙ্গে যারা ছিল, এদেরও সরকারের সঙ্গে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং ওনাদের কোনো কথাই আমি জামাতের বা ওনাদের কোনো কথাই আমি অন্তর্বর্তীকালীন সরকার না করে সেরকম দেখিনি। কারণ ওনাদের যে কোনো ব্যাপারে ওনারা অ্যাডভাইস করতেন বা যেতেন, মোটামুটি ওনারাও সরকারি দল হিসাবে আমার কাছে মনে হয়েছে। তো এই সমস্ত সব মিলিয়ে যদি চিন্তা করি, আমার বাসায় হামলা থেকে শুরু করে আর সব বাসায় বা যেখানেই মব করা হয়েছে, যেখানে মিল ফ্যাক্টরি ভেঙে ফেলা হচ্ছে, মেশিনপত্র সহ তাদের কাঁচামাল সহ, এগুলো কিন্তু সরকারি প্রশ্রয় হয়েছে, অথবা অ্যাটলিস্ট সরকার যে তাদেরকে কোনো বাধা দেয়নি এটা সুস্পষ্ট। কেননা সরকারি বাহিনী টাহিনীরা মানে পরে এসছে, কিন্তু যখন আমার সেটা সরকারি থেকে বাধা এসছে পরের দিকে, অনেক জায়গায় কিন্তু বাধা দেওয়া হয়নি, ওরা পুলিশের সামনে দাঁড়িয়ে করা হয়েছে। যেমন কি বলবো, ওই যে কোথায় ফ্যাক্টরি, গাজী ফ্যাক্টরি, আর্মি টার্মিনাল ছিল, গাড়ি অনেক, এবং অনেক জায়গায় প্রথম আলোটাতে যে অ্যাটাক গুলো হয়েছে ওখানেও কিন্তু সরকার কোনো ইনভলভ করতে, মানে পুলিশ কিছু করেনি আর কি। তো সরকারি ব্যর্থতা ওরা বলতে চাচ্ছেন, আমার মনে হয় ব্যর্থতা হয়তো এক সাইডে ছিল, 2-3টা পার্ট বললাম না, একটা সরকারের ফর্মাল পার্ট, একটা ইনফর্মাল, আর একটা হলো ওনাদের অ্যাডভাইজার পার্ট, কোনো না কোনো পার্টের সমর্থন ছিল, অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল অনেক ক্ষেত্রে, আমার বিশ্বাস। আমরা আরেকটু জানতে চাইবো যে সরকার এই 18 মাস অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করেছে, কেমন দেখলেন তাদের এই পরিচালনার অভিজ্ঞতা কি আপনার? এই ধরনের সরকার আসলে সাংবিধানিক বৈধতা ছিল কিনা, কিংবা তাদের যে পরিচালনা, দেশ পরিচালনার জায়গায় আপনি কতটুকু একজন রাজনীতিবিদ হিসেবে সন্তুষ্ট? বৈধতার কথাটা প্রথম বলি, যেহেতু আমি সরকার গঠনের প্রথম যেটা পদক্ষেপ হলো আমি ছিলাম, এটা সাংবিধানিক ভাবে বৈধতা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সংবিধানে ছিল না। ওনারা
রাষ্ট্রপতি এটাকে সুপ্রিম কোর্টে ওটাকে ডক্টরিন অফ নেসেসিটি এই ধরনের একটা এই পরিস্থিতি কি করা যায়, সুপ্রিম কোর্টের সুপ্রিম অথরিটি যে কনস্টিটিউশনে ব্যাখ্যা বলেন ব্যাখ্যা দিতে পারেন ওনারা যেটা ব্যাখ্যা দিয়েছেন বলে আমি শুনেছি বিভিন্ন নিউজ সংবাদ মাধ্যম থেকে, সেটা হলো যে একটা নির্বাচন করতে পারবেন এই ধরনের বৈধতা দেওয়া হয়েছিল এবং ওনারা সংবিধান সংরক্ষণ করবেন, মানে সংবিধানের অধীনেই এই সরকার চলবে, নির্বাচন করবেন, ওটুক বৈধতা ওনাদের ছিল। এর বাইরে যেগুলো ওনারা করেছেন ওগুলো সম্পর্কে আমার মনে হয় না, আমি যেহেতু এটার ব্যাপারে এক্সপার্ট নয়, তাদের কোনো বৈধতা ছিল। ওরা নিজের থেকেই করেছিলেন এবং কিছুটা হলো অনেক কিছু ওনাদের সাংবিধানিক ক্ষমতার বাইরে অনেক কিছু করেছেন, যেটা হয়তো আইনগতভাবে চ্যালেঞ্জ হলে এটাতে নানান ধরনের কমপ্লিকেশন জটিলতা আসতে পারে। তবে ওনারা যেটাই করেছেন আমি মনে করি দেশের জন্য এত বড় ক্ষতি ইতিপূর্বে কেউ কোনোদিন করেনি। আমার ধারণা যে দেশকে ওনারা এমন একটা জায়গায় নিয়ে ঠেকে ফেলেছেন যেখান থেকে উদ্ধার হতে কঠিন সময় পার করতে হবে। বর্তমান সরকারের সামনে অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ। আমি তো বললাম যে একটা হলো সবচেয়ে বড় রাজনৈতিক স্থিতিশীলতা না আনলে বাকিগুলো হবে না, তার মধ্যে অর্থনৈতিক অস্থিরতা অত্যন্ত বেশি আমি মনে করি এবং সামাজিক অস্থিরতা অত্যন্ত বেশি এখনো আছে এবং এটাকে সামানো কঠিন হবে। এগুলো কিন্তু ওনারা তৈরি করেছেন। দেশ তখন সব একেবারে একতাবদ্ধ ছিল। এই আন্দোলনটাকে যে যতভাবে দাবি করুক, আমি নিজে প্র্যাকটিক্যালি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, আমাদের লোকেরা কাজ করেছে, মারা গেছে, তারা জেলে খেটেছে, বাইরে অপপ্রচার করা হয়েছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে। আমি যেটা দেখেছি দেশের সমস্ত মানুষ এক হয়েছিল। আমার নিজের অভিজ্ঞতার মধ্যে যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন অনেক সময় বা আওয়ামী লীগ পরিবারের সন্তান, তারাও ইনডাইরেক্টলি তাদের পরিবারের মানে ভাইয়ের জন্য, বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য তারাও রাস্তায় নেমেছিলেন। তারা এই সরকারের এই ধরনের কার্যকলাপগুলোকে তারা সমর্থন করেন। এই সমস্ত সকলে কিন্তু এক হয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে, আমরা ছিলাম। এখন এই একতাটাকে কাজে লাগিয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, পিছনের ভুল ভ্রান্তি বলে সেটা না করে ওনারা হঠাৎ করে দেশকে বিভাজন করে প্রতিহিংসার রাজনীতি শুরু করলেন। মানে অনেক আগের থেকে যে কাউকে কোনো অন্যায় করা হয়েছে সব মিলিয়ে একটা বড় ধরনের প্রতিহিংসা শুরু করলেন কিছু মানুষ এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা সর্বাত্মকভাবে সহায়তা করলেন। এটার মধ্যে প্রতিহিংসার মধ্যে ছিলেন ওনাদের যারা ওনার অভিভাবক বা তাদের যারা অভিভাবক বলে মনে হচ্ছে ওনারাই বেশি জড়িত ছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই কাজটা করতে গিয়ে উনি দেশকে এমন একটা পর্যায়ে এখন নিয়ে গেছেন, এইখান থেকে দেশকে উদ্ধার করে স্বাভাবিক করতে আনা বড় কঠিন অবস্থায়। বর্তমান সরকারের সামনে খুব বড় বড় কয়েকটা চ্যালেঞ্জ আছে। আমি যেটা মনে করি সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ হলো আমাদের দেশে এখন যে কোনোভাবেই হোক কয়েকটি পরাশক্তি তাদের ব্যবসায়িক এবং সামরিক কৌশলগত স্বার্থের কারণে পরস্পর বিরোধী অবস্থানে আছে বাংলাদেশ নিয়ে, এবং বাংলাদেশের উপর তাদের সকলের চাপ আছে। কেউ বলছেন এটা করতে হবে, আবার ওটা করলে আরেকজন আবার তাকে বাধা দেবেন, পরস্পর বিরোধী। আবার উনি যেটা করতে চাচ্ছেন সেটা করলে আরেকজন আবার বাধা দেবেন। এরকম তবে অ্যাটলিস্ট 3টা পরাশক্তি একেবারে সরাসরি না, এগুলোর ব্যাপারে এগুলোর এই পরস্পর বিরোধী স্বার্থ এই সরকারকে ম্যানেজ করে কাকে খুশি করবেন, কাকে অখুশি করবেন, কিভাবে ম্যানেজ করবেন, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এটা একটা একেবারে বিগেস্ট চ্যালেঞ্জ এই মুহূর্তে ওনাদের। তাছাড়াও সামনে আরেকটা বড় চ্যালেঞ্জ সেটা হলো যে আমাদের অর্থনৈতিক সমস্যা, যেটা আমি মনে করছি যে আমাদের কিন্তু এখন দেশের অর্থনীতির মানে আমাদের রিজার্ভ কতটুকু আছে আমরা কিন্তু নিশ্চিতভাবে বুঝতে পারছি না। যেগুলো ফিগার আসছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বকেয়া অনেক জায়গা আছে। এই বকেয়া টকেয়াগুলো দেওয়ার পরে আসলে আমাদের অর্থনীতির যে দাঁড়াবে এটা কিন্তু আমরা জানি না। তারপর বেকার সমস্যা প্রতিদিনই বাড়ছে, প্রচুর মানুষ মানে অনেক বললাম না ফ্যাক্টরি ভেঙে দেওয়া হচ্ছে মালিকের কারণে। মালিককে জেলে নিয়ে হলো, তাকে 5 দিন জেল যান, তার ফ্যাক্টরি ভেঙে দেওয়া, তার র মেটেরিয়াল মেশিনপত্র ভেঙে দেওয়া হচ্ছে। এবং এই ফ্যাক্টরিতে যারা এক্সপার্ট ওয়ার্কার ছিলেন 20-25 হাজার করে এক একটা, আমি গাড়ি টায়ারের কথা দেখলাম, এই ওয়ার্কারগুলোকে তো হাত কেটে দেওয়া হচ্ছে। এনারা কোনো জীবনেও কোনো অ্যাক্টিভ কোনো কাজ করতে পারবেন না, ওনারা পঙ্গু হয়ে গেছেন। ওনারা যে কাজ শিখেছেন সেই কাজের ফ্যাক্টরি এখন আর নাই, হতে আরো 10 বছর লাগতে পারে। তো ওই লোকগুলো কিন্তু একেবারে চিরজীবনের জন্য পঙ্গু হয়ে বেকার হয়ে গেছেন। এরকম লক্ষ লক্ষ লোক হয়েছে। তো এই সমস্ত বেকার, তারপর দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম লাগামিল হচ্ছে, কারণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ছে, আয় হচ্ছে না, ইকোনমিক অ্যাক্টিভিটিস নেই, ইনফ্লেশন বাড়ছে।
আবার ফরেন এক্সচেঞ্জ এখন তো এক্সপোর্টও কমে যাচ্ছে, শুধু একমাত্র রেমিটেন্সের উপর আমরা ডিপেন্ড করছি। ফলে ডলার দেখা যাচ্ছে যে ডলার সামনের দিকে দাম লাগাম ছাড়া হয়ে যেতে পারে, তখন কিন্তু আরেক ধাক্কা আবার জিনিসপত্রের দাম বাড়বে। তো এই জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের আয় ইনকাম কমে যাচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না, উন্নয়ন খাতেও ইনভেস্টমেন্ট হচ্ছে না, কোনো ধরনের বাইরের থেকে কোনো বিনিয়োগ আসছে না, ফলে চাকরির সৃষ্টি হচ্ছে না। তো বেকাররা বেকারই থাকছে, আবার নতুন বেকার হচ্ছে, প্রতিবার পাশ করে ছেলেরা বেরোচ্ছে, কাজ নেই। এই বেকার সমস্যা এবং তাদেরকে তাদের জিনিসপত্রের দাম বেশি, এই মিলিয়ে দেশে একটা দুর্ভিক্ষ অবস্থা কিন্তু শুরু হয়ে গেছে। এটা যেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন ওয়ার্ন করছে। কাজেই এই যে একটা অভাব অভিযোগ, তার মধ্যে আরেকটা সমস্যা হলো অভাব অভিযোগের সময় মানুষের সাধারণত চুরি ডাকাতি এগুলো বাড়ে, মানুষের বাঁচার জন্য নানান উপকরণে যুক্ত হয়। এখানে পুলিশ কিন্তু একেবারে আমাদের দেশে আমি যা দেখলাম দিশেহারা, একেবারে বলা যায় মনোবল শূন্য। ওনাদেরকে এখন গুলি করতে গেলে তারা ভয় করে। পুলিশের শক্তিটা কোথায়? পুলিশ তো একটা ফোর্স, দুটো শক্তি। একটা হলো ওরা যদি 1000 আসুক 5000 আসুক, তারা হয়তো সেখানে 50 জন গেল, তাদের শক্তি হলো তাদের কাছে একটা অস্ত্র থাকে। আর 2 নম্বর শক্তি হলো ওই অস্ত্রটি ব্যবহারের অথরিটি থাকে তাদের কাছে। এখন দুটোকেই আমরা করে ফেলছি। এখন 1000 লোক যদি আসে বা 100 লোক যদি আসে আর 50টা যদি পুলিশ থাকে, পুলিশরা কিছু করতে পারবে, আমি তো অস্ত্র ব্যবহার করতে পারবো না, করলে আবার আমার ফাঁসি হয়ে যেতে পারে, আমার শাস্তি হতে পারে। কাজেই পুলিশ কাজ করছে না। তো যখন অভাবের জন্য মানুষের লুটপাট শুরু করছে, তখন বাধা দেওয়ার মতো ফোর্স থাকছে না। এই যে একটা সামাজিক অস্থিরতা সবসময় চলছে, অর্থনৈতিক অস্থিরতা, এটার কারণে রাজনীতিতে অস্থিরতা আসবেই। মানুষের আস্থাবাদে নেমে যাবে, ওই করবে বিভিন্নভাবে, কোনো পলিটিক্যাল পার্টি ডাক দেখ না দেখ, বিভিন্ন জায়গায় মানুষের নিজের অ্যাগ্রিড হবে, মারামারি শুরু করবে, কাটাকাটি শুরু করবে। ওই সময় কিন্তু ওই যে রাজনৈতিক দল যদি কেউ বাইরে থেকে, যেমন আওয়ামী লীগ, যদি আমি কথার কথা বলছি এক্সাম্পল, তারা যদি এটা সুযোগ নিতে চায় যে দেশ এখন চাচ্ছে একটা আন্দোলন বা একটা রেভলিউশন, ওরা যদি ডাক দেয় এবং তারা যদি মাঠে নামে, তখন কিন্তু বড় ধরনের একটা আবার একটা কাউন্টার রেভলিউশন হতে পারে। আমি এগুলোর কথা বলছি যে এগুলোকে দেখে চিন্তা করে আমি বলছি যে বর্তমান সরকার একটা দেশের একটা বিভাজনটা শেষ করা উচিত, প্রতিহিংসাটা শেষ করা উচিত, সবাইকে নিয়ে বসা উচিত। আওয়ামী লীগকে শাস্তি দিলে দেন, যাকে থেকে যা করেন, বাকি যা কিছু করেন সবাইকে একটা টেবিলে নিয়ে আসেন, সবাইকে বলেন যে দেশ আমাদের, আমরা কাজ করতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করবে, আমি বিশ্বাস করি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কিংবা প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, এই ধরনের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে আসছে। আপনি কি মনে করেন যে এই অভিযোগ যদি সত্য হয়, সেটা তাদের শাস্তির মুখোমুখি হওয়া উচিত কিনা? না, এটা তো স্বাভাবিক কথা, যদি অভিযোগ সত্য হয় তাহলে শাস্তির মুখোমুখি হওয়া উচিত। তবে অভিযোগগুলি যেভাবে আসছে সবগুলি যে সত্য আমি এটা বিশ্বাস করতে চাই না। আমি ওনাদের ব্যক্তিগতভাবে অনেককে চিনি, ওনারা ওই ধরনের মানুষ নন, ওনারা মানুষ হিসেবে ভালো মানুষ, সৎ মানুষ, অনেককে আমি ব্যক্তিগতভাবে জানি। তবে ওনারা যেসব কাজকর্ম করে যে পরিবেশ সৃষ্টি করেছেন, এখানে দুর্নীতি অনেক সময় হচ্ছে, টিআইবিও বলেছে যে দুর্নীতি খুব একটা কমেনি। কাজে ওনারা সরাসরি না করলে ওনাদের ছত্রছায়ায় দুর্নীতি হয়েছে দেশে, এবং এই দুর্নীতিগুলোর শাস্তি এখন মানুষের চাচ্ছে এই জন্যই যে বিভিন্নভাবে মানুষের সরকারের উপর বিরক্ত, এবং তারা সরকার কাছে নানানভাবে সমস্যার সম্মুখীন হয়েছে, তারা একটা প্রতিহিংসা হিসেবে মনে করছে তাদের কারণে হচ্ছে, কাজে তারাও শাস্তি পায়। এই যে বললাম প্রতিহিংসার রাজনীতি, এগুলো কিন্তু শেষ হচ্ছে না। যখনই যে সরকার চলে যাচ্ছে, পরবর্তী সরকার এসে তাকে আগের সরকারের যত খারাপ কাজ বের করে তাদের হোক আর না হোক তাদেরকে শাস্তিতে দাঁড়া করাচ্ছে। আমি এটা 90 পর থেকে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আমি কয়েকবারই বলছিলাম, এখনো আবার বলছি, আমি তো একটা এখন মোটামুটি বর্ষিয়ান নেতা বলা যায়, অনেকদিন রাজনীতি হয়ে গেল। আমার মনে হয় এটা থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসছে, এবং এই সরকারের সামনে আমি মনে করি এটি সবচেয়ে বড় সুযোগ যে সবাই আপনাকে মেনে নিচ্ছে, আপনারা সবাইকে ডাকেন, বসেন, সবার সঙ্গে কথা বলেন, সবাইকে আস্থায় আনেন, সবাই আপনাকে আস্থায় আনুন যে না, এনার কাছে গেলে আমি সেফ, আমাকে আননেসেসারি হ্যারাস করতে হবে। আমরা একটু নির্বাচনের জায়গায় আসতে চাই। জাতীয় পার্টি 90 এর পর থেকেই প্রথম সংসদ থেকে ছিটকে পড়লো, এবং ফলাফল কার্যত ভরাডুবি হয়েছে। কেন? মানে এই প্রত্যাশিত ছিল না, প্রত্যাশিত ছিল না আমি বলবো না, তবে এতটুকু খারাপ হবে সেটা আমার প্রত্যাশিত ছিল না। এটা ঠিক। দুটো জিনিস বলছি, এই নির্বাচনটা নিয়ে পরে অনেক আলাপ আলোচনা হবে হয়তো। এটা একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস ঘটেছে, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। নির্বাচনটা আমি যখন পরবর্তীকালে সবকিছু দেখলাম, মানে মানুষ আমাদের লোকরা যেটা রিপোর্ট করলো, বিভিন্ন ফিল্ড থেকে রিপোর্ট পেলাম,
বিভিন্ন জায়গায় ভিতরের যে আমাদের এজেন্টদের থেকে অনেক জায়গা থেকে খবর পেলাম, অনেক জায়গার অন্যান্য দলের লোকেদের থেকেও খবর পেলাম, এবং যেভাবে হঠাৎ করে গণনা হতে হতে পাট করে আবার বন্ধ করে দিয়ে আবার গণনা, নানান কিছু হলো। আর যেটা দেখলাম না ভোটের চেয়ে আবার দলের টোটাল ভোট অনেক বেশি, তখন আবার এটাকে ম্যানেজ করার জন্য আবার বিভিন্ন জায়গায় অনেক বেশি ভোট দেখানো হলো। এসব সবকিছু দেখে মনে হচ্ছিল যে এই নির্বাচনটা একেবারে সম্পূর্ণভাবে, আমার এটা ধারণা, এটার পক্ষে আমার কিছু ডকুমেন্টারি এভিডেন্স নেই, আমি কতগুলো জিনিস থেকে সেন্স করতে পেরেছি, এটা পরবর্তীকালে কোনো না কোনো সময় বেরিয়ে আসবে, যে পুরো নির্বাচনটা একটা সাজানো ছকে হয়েছে। মোটামুটি কাকে কেন কোথায় পাশ করানো হবে, কতটুকু পাশ করানো হবে, কাকে কোথায় পাশ করানো হবে না, এটা একটা ছকে হয়েছে। এবং এই সম্পর্কে আমাদের রংপুরে যেটা আমি দেখেছি, আমি নিজে রাজনীতি যখন আমার এলাকাগুলো দেখেছি, মানুষের মধ্যে বিপুল সারা, অন্য যে কোনো ভাবের চেয়ে অনেক বেশি সারা পেয়েছে। মানুষের ক্ষেতের উপর থেকে দৌড়াদৌড়ি করে আসছে, বলছে লাগালে ভোট দেবো। রাস্তার মধ্যে মহিলারা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ ধরে আমাকে দেখবেন বলে, আমাকে দেখার শুনে আমাকে অনেক গিফট দিয়েছেন, অনেক কিছু করছেন, আমার সঙ্গে ছবি তোলার জন্য এসেছে হাজার হাজার লোক বিভিন্ন জায়গায়, যেখানে গেছে সেইখানে আমাকে একেবারেই জামানত বাজেয়াপ্ত করে দেওয়া। এটা পরবর্তীকালে অবশ্য আমি ভিতর থেকে খবর পেয়েছি যে একেবারে ডিসাইডেড এটা ছিল, পরিকল্পিতভাবে জাতীয় পার্টি কিংবা যে ওদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এরকম। এটা আমার কাছে একেবারে ভিতর থেকে খবর আছে, এগুলো এখন আমি এইভাবে প্রকাশ করতে চাই না, যেটা হয়ে গেছে। আমি এটা মেনে নিচ্ছি, আমার মনে হয় দেশে এখন 2/3 মেজরিটিতে বিএনপি এসছে, এটা আমার মনে হয় ভালো হচ্ছে, দেশের জন্য ভালো। অ্যাটলিস্ট বর্তমান সরকার সরে আর সুযোগ সৃষ্টি হয়েছে, এখন নতুন সরকার এসছে, এখন আমাদের নতুন ভাবে প্রত্যাশা করার একটা জায়গা তৈরি হয়েছে। এটা না, আমি তো তারপরে বলি, সেটা ছাড়াও আরেক কতগুলো জিনিস আছে, আমাদের বুঝতে হবে। তো নির্বাচন, ভালো নির্বাচনের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো এটা অবাধ হতে, অবাধ মানে যে কোনো লোক ভোট দিতে পারবে, যে কোনো লোক ভোটে দাঁড়াতে পারবে, ইনক্লুসিভ যেটাকে বলা হয়। এখানে কিন্তু একটা বড় অংশকে বাদ দেওয়া হয়েছে, কাজে ইনক্লুসিভ হয়নি। সংজ্ঞা অনুযায়ী ভালো নির্বাচনের প্রথম বছর হলো ইট ইজ নট ইনক্লুসিভ। সেকেন্ড হলো সুষ্ঠু হতে হবে। সুষ্ঠু মানে সবার জন্য সমান সুযোগ থাকতে হবে, সবার জন্য পরিবেশ নিরপেক্ষ থাকতে হবে। এখানেও কিন্তু একটা বড় জিনিস হলো আমাদের জন্য, আমরা যখনই যেখানে নির্বাচন করতে, আমাদের 3 জন জেলখানার থেকে একেবারে ভুয়া মামলায়, এবং তাদেরকে মামলায় কোনো ইনকোয়ারি হয়নি, কোনো চার্জশিট হয়নি, জামিন হয়েছে, আবার একটা শোন অ্যারেস্ট করে 3 জন জেলখানার ভিতর থেকে নির্বাচন করছে। 2 জন মাঠে থাকার পরে হুলিয়া ছিল, ওনাদের নেতা, ওদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছিল, ওনার নেতাকর্মীরা কেউ আসতে সাহস করছেন, বলে আপনাকে তো প্রোটেকশন দেবে, আমাদেরকে ধরলে তো কোনো প্রোটেকশন নেই, সব হুলিয়া দিয়ে রেখে, সব ফর্স মামলা। তারা 2 জন উদ্ধ করে চলে আসছে। প্রচুর মানুষ মাঠে গেছে, কিন্তু ভয়ে গেছে, মানে আমাকে কোন সময় ধরবে, কোন সময় মারবে, আমাদেরকে অত্যাচার করা হয়েছে বিভিন্নভাবে। আমাদের চারপাশে যারা জামাত ছিল, এনসিপি, তোমার বিএনপি, এদের লোকরা আমাদের লোককে হুমকি দিয়েছে, আমাদের লোকের বাসায় টাসে গিয়ে তোমরা যদি ভোট দিতে যাও তোমাদের খুন করা, বা এরকম পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে, একটা কথা তোমাকে বুঝতে হবে যে, আর বাকি 2টো দল একটাকে পুরো সরকারি প্রোটোকল নিয়ে অ্যাজ এ প্রাইম মিনিস্টার মুভিং এরকম মুভ করেছে, আর একটা দল মোটামুটি সরকারি দল হিসাবে সমস্ত প্রোটোকল নিয়ে তারা মুভ করেছে, এবং তারা হাজার হাজার বিভিন্নভাবে হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন মিটিং মিছিল করেছে বিভিন্ন জায়গায়। আর আমাদেরকে রেডিও টেলিভিশনে তারা বক্তৃতা দিচ্ছে, আমাদেরকে দিতে দেওয়া হয়নি। তো আমাদের পরিবেশ আর তাদের পরিবেশের মধ্যে এখানে একটা ব্যাপক ফারাক। আমরা তারপর কথা আসো, তার আগে প্রায় 1 বছর ধরে এরা কিন্তু নির্বাচনের জন্য মাঠে কাজ করেছে, সবাই, বিএনপি করেছে, জামাত করেছে, এনসিপি করেছে, এবং তারা বিভিন্ন জায়গায় খরচ করেছে, হাজার কোটি টাকা খরচ করেছে, বিভিন্ন জায়গায় বিলি করেছে। আর আমাদেরকে কিন্তু সেই সময়টা আমাদেরকে রাজনৈতিকভাবে চাপের কেন আমাদেরকে রাজনীতি করতেই দেওয়া হয়নি। সরকার থেকে গুলি করে আমাদেরকে মিছিল ভেঙে দেওয়া হচ্ছে। সরকারি প্ররোচনায় বিভিন্ন সময় এক একবার বিএনপি, কোনো সময় এনসিপি, কোনো সময় আমাদের অফিস হামলা করা হচ্ছে, আমাদের মিটিং মিছিল করতে। তো আমরা 1-1.5 বছর তো আমরা মাঠেই থাকতে পারিনি। নির্বাচনের আগে যখন মাঠে ছিল বলুন, তো নির্বাচনের ভিতরে আমাদের বিভিন্নভাবে ধমকি দেওয়া হচ্ছে। তো থার্ড পয়েন্ট হলো, কাজেই আমরা ইকুয়াল কোনো সুবিধা পাইনি। থার্ড পয়েন্ট হলো, এই নির্বাচনের আগের থেকে শুরু করে আমি যেটা বললাম, বিভিন্ন মাধ্যমে এনজিওর মাধ্যমে জামাত এবং বিভিন্নভাবে বিএনপি প্রচুর অর্থ ব্যয় করছে, অর্থ দিয়ে, এবং তারপরে যেটা নির্বাচন সবাই এই দীর্ঘ নির্বাচন সময় প্রচুর বিভিন্নভাবে তারা মানে মানুষকে
টাকা পয়সা দিয়ে মানুষকে মোটিভেট করার চেষ্টা করেছে। এটা খবর আমাদের কাছে এসছে অনেক সময়। আর থার্ড হলো আমাদের ভোটারদেরকে, বিশেষ করে মাইনরিটি ভোটার্স যারা যারা আমাদেরকে সাধারণত ভোট দেয় আমাদের এলাকাগুলোতে, এবং আওয়ামী লীগের ভোটার বলে চিহ্নিত, এবং আমাদেরও অনেক জায়গায় আমাদের ভোটারদেরকে বাসায় বাসায় গিয়ে বলা হয়েছে, তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে তোমাদের উপরে পরিণতি খারাপ হবে। ফলে একটা হলো মাসল অ্যান্ড মানি, পেশি শক্তি এবং অর্থ এটাকে নির্বাচনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এই নির্বাচন জাতীয় পার্টি প্রত্যাখ্যান করবে কিনা, কিংবা ফলাফল প্রত্যাখ্যান? না, আমরা ফলাফল মেনে নিয়েছি, প্রত্যাখ্যান করিনি দেশের বৃহত্তর স্বার্থে। কেননা আমরা হয়তো সিট কিছু বেশি পেতে পারতাম বা না পেতাম, সেটা বড় কথা নয়। দেশের যেটা আমরা সবচেয়ে ভয় করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো প্রক্রিয়া থেকে যাওয়ার একটা সুযোগ চেষ্টা করছে বলে আমাদের একটা আশঙ্কা ছিল, এবং এই জন্যই আমি হানা ভোটের ব্যাপারটা আমি না বলেছিলাম। ওই জন্য যে হা ভোট করে ওইটা একটা চেষ্টা নিতে না হতে পারে। 2/3 মেজরিটি বর্তমান বিএনপি না পাওয়া গেলে, ওরা যদি না হতো তাহলে দেখা যেত যে 6 মাসের জন্য হলো অন্তর্বর্তীকালীন সরকার আবার জামাতের দাবি তুলতো যে এটা তো ঠিক হচ্ছে না, এখন আপনারা যদি না করেন কাজে ওদেরকেই রাখতে হবে আরো 6 মাস। কেননা আমরা একটা জিনিস প্রথম থেকেই লক্ষ্য করছিলাম যে জামাত, এনসিপি এবং বর্তমান সরকার তাদের স্থায়িত্ব বাড়ানোর চেষ্টা করছে। এটাতে জামাতের একটা বড় লাভ, যতই সময় পাচ্ছে তারা সরকারি দল হিসেবে সম্পূর্ণ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রতিষ্ঠান এবং নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ব্যাপকভাবে নিজস্ব লোক ঢুকিয়ে বা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে তাদের একটা বড় সৃষ্টি করেছিলেন, এবং সেটাকে তারা বাড়িয়ে মানে একেবারে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিলেন। তো সেই পরিস্থিতি তারা আরো বেশি দিন থাকলে এরকম 100% তখন তার কিছু বলারই থাকবে না। তো আমরা চাচ্ছিলাম না যে কোনো ক্রমেই এই সরকার আরো থাকুক। এটার জন্য আরেকটা কাজ কিন্তু আমি করেছি, যেটা আমার কাছে মনে হয়েছে, এটা আমাকে কেউ বলেনি, আমার কাছে মনে হয়েছে যে শেষ পর্যন্ত যদি আমরা বড় কোনো প্রেজেন্স নিয়ে যদি মাঠে না থাকি, যেহেতু আওয়ামী লীগ নেই আর কেউ নেই, ফলে যে কোনো সময় জামাত এটাকে একটা অজুহাত ধরতে পারে যে আমরা নির্বাচন করবো না। তাহলে যদি জাতীয় পার্টি না থাকে তখন বিএনপির একতরফা নির্বাচন করা সম্ভব ছিল না। ফলে এই গভর্নমেন্ট অটোমেটিক্যালি থাকার একটা সুযোগ সৃষ্টি হতো। এটাও একটা কারণে আমি যেভাবে পেরেছি সব জায়গায় ক্যান্ডিডেট দিয়ে অ্যাটলিস্ট জামাত যদি না থাকে ন্যাশনাল ইলেকশন একটা হয়ে যেতে পারে তার পরিবেশ আমি তৈরি করে রেখেছিলাম। আমার একমাত্র উদ্দেশ্য ছিল এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরে নতুন একটা সরকার আসুক, ইলেক্টেড গভর্নমেন্ট, যার মাধ্যমে অন্ততপক্ষে আমরা যে একটা ষড়যন্ত্রের জালের মধ্যে আটকা পড়েছি সে থেকে বেরোনো সম্ভব হয়। তো সেটা যেহেতু হয়েছে সেই জন্য আমরা এটা মেনে নিয়েছি। আরেকটা কথা হলো, আমি আরেকটা কথা বলা ভালো এখানে, যেহেতু কথাটা আমি যেটা বলছি এখনো বলছি যে সম্পূর্ণ সাজানো ছকে হয়েছে, কিন্তু এই ছকে করার ভিতরে কিন্তু বিএনপির কোনো হাত ছিল না আমি যে ধারণা করি। কেননা ওই ইলেকশন মেশিনারি আমি যতটুকু দেখেছি একেবারে বলতে গেলে 80 to 90% জামাতের কন্ট্রোলে ছিল। কাজে এইটার বিএনপি যে এত বড় একটা এইভাবে করতে পেরে ওঠার কথা ছিল না। কিন্তু আমার ধারণা যে এটা অন্য কোনোভাবে হয়েছে। যেই করুক যেভাবেই করুক আমি মনে করি এটা দেশের মঙ্গলের জন্য হয়েছে। আমার হয়তো ব্যক্তিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মনে করছি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে। আমরা এটার জন্য আমি গরিব নয়। একটি বিষয় জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা হয় যে রাজনীতিতে যে গত 2008 থেকে 2024 বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির সবচেয়ে বড় সুসময় ছিল অনেকে মনে করে। এই সুসময়টি জাতীয় পার্টি কাজে লাগিয়ে দলকে আরো শক্তিশালী করার মানুষের প্রত্যাশা ছিল, সেটি কেন জাতীয় পার্টি ব্যর্থ হয়েছে কিংবা করতে পারে? এটা সুসময় আমি বলবো না। সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে 2008 থেকে 2008 পর্যন্ত গিয়েছিল 2014 থেকে, সেটা হলো জাতীয় পার্টি তখন কিছু মানুষের সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং তারা এটাকে সবসময় সরকারের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক রেখে সরকারের সঙ্গে একটা প্যারালাল মানে জাতীয় পার্টিতে কাজ করি কিন্তু কাজ করি সরকারি দলের হয়ে বা তৎকালীন আওয়ামী লীগের হয়ে। এইভাবে তারা কিছু বেনিফিট পেয়েছে, এটা অ্যাট দ্য কস্ট অফ জাতীয় পার্টি। তার এইসবের কারণেই জাতীয় পার্টি এখন যে ভোগান্তিটা হচ্ছে, জাতীয় পার্টির মানুষের জাতীয় সম্বন্ধে বিভ্রান্তি বা মানুষের খারাপ ধারণা, এটা সৃষ্টি হয়েছে তখন থেকে। 2008 নির্বাচন ভালো নির্বাচন হয়েছে। নির্বাচন আমি নির্বাচন করছি, আমি জানি ওটা মোটামুটি গ্রহণযোগ্য।
ওখানে কোনো ইয়ে ছিল না, ওটা মানুষের জোর করে বলে। 8 নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি খারাপ করেছে, এটা বাস্তবতা, এটাকে জোর করে খারাপ করানো হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। 2014 থেকে জাতীয় পার্টি যেটা বেনিফিট পেয়েছে এটা দলীয় বেনিফিট নয়, এটা দলের কিছু নেতাকর্মীরা একই সঙ্গে 14 সালে গিয়ে ওনারা মন্ত্রী হয়েছেন, আবার ওনারা বিরোধী দলের নেতা হয়েছেন, ওনারা একসাথে সবকিছু হয়েছেন, নির্বাচন না করে পাশ করেছেন, এবং তারপর থেকে ওই ধারাবাহিকতার চেষ্টা করেছেন 18 এবং 24-এও আমার উপর জোর করে চাপিয়ে তারা ওটি করতে চেয়েছিলেন। এটাতে জাতীয় পার্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাতে কোনো লাভ হচ্ছে জাতীয় পার্টির জন্য লাভজনক ছিল 2091 থেকে শুরু করে 91 নির্বাচন, আমি 96-তে আমি ছিলাম, 96 2001 নির্বাচনেও জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হলো, দল হিসেবে ঠিক ছিল। তারপর থেকে 2014 থেকে এসে যখন আমাদের দলে এরশাদ সাহেবকে জোর করে ধরে এনে নির্বাচন করানো হলো, তারপর থেকে মানে কিছু লোকের হাতের পুতুল হয়ে গেল, জাতীয় পার্টি ব্যবহার করেছেন, কিছু লোক এর থেকে প্রচুর বেনিফিট পেয়েছেন, আর জাতীয় পার্টি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। শেখ হাসিনার আমলে 3টি নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে। 2008-এর পরে যে 3টি নির্বাচন হয়েছে, আপনি কি বলবেন যে দিনের ভোট, রাতের ভোট, এই ধরনের নানা কথা, আপনিও বিরোধী দলের নেতা ছিলেন, আসলে এই ধরনের কোনো বাস্তবতা ছিল কি? আমি যখন বিরোধী দলের নেতা ছিলাম তখন আমার বক্তব্য 2024 সালে আমার বক্তব্য পরিষ্কারভাবে বলেছি যে এটা কোনো নির্বাচন হয়নি। আমি বলিনি, শুধু আমি পার্লামেন্টে বলেছি, এটার কোনো আর্টিকেল লিখেছি, পত্রিকায় ছেপেছি, যেটা কোনো নির্বাচনই হয়নি। কি কি ডিফেক্ট হয়েছে, কিভাবে হয়েছে আমি বলেছি। 2018 নির্বাচনের সময় আমি কোনো কি পয়েন্টে ছিলাম না, তখন আমাদের এরশাদ সাহেবের সঙ্গে যারা ছিলেন, আনিসুল ইসলাম মোহাম্মদ, ওরাই নেগোসিয়েট করেছেন, সিট ডিস্ট্রিবিউট করেছেন, আমরা নির্বাচন করেছি। নির্বাচনটা ভালো নির্বাচন হয়নি, সেটা সবাই জানে, আমরাও জানি। 2008-এর নির্বাচন ভালো নির্বাচন, এটা সম্পর্কে আমি সন্দেহ করিনি। 18 নির্বাচন ভালো হয়নি, 2024 নির্বাচন ভালো হয়নি। 2014 নির্বাচনে আমি অংশগ্রহণ করিনি, আমি মন্ত্রী ছিলাম। আমাকে আমার এবং এরশাদ সাহেবের দুটো উইথড্রল লেটার অ্যাকসেপ্ট করা হয়নি, বাকিগুলো করা হয়েছে। আমি তারপরেও ডিক্লারেশন দিয়ে আমি এলাকায় যাইনি, এবং ডিক্লারেশন দিয়ে টেলিভিশনে বলেছি যে আমি নির্বাচন করছি না। ফলে আমাকে পাশ করানো হয়নি। একেবারে আমার জায়গায় যাকে পাশ করানো হয়েছিল উনি অসুস্থ ছিলেন, ওনাকে একেবারে আমি শুনেছি পরে যে আইসিইউ থেকে মানে ডাক্তারখানা থেকে এনে ওনাকে পরে পার করে দেওয়া হয়েছে, উনি আওয়ামী লীগের থেকে। তখন পর্যন্ত তারা মনে করেছিল যে আমি হয়তো নির্বাচনে আসতে পারি। তো ফলে নির্বাচন আমি তখন করিনি, এবং সেই সময়টা 5 বছর আমার উপরে অনেক অত্যাচার গেছে। আমার উপর সরকারি তরফ থেকে নানা ধরনের ইনকোয়ারি হয়েছে, আমার মন্ত্রিত্বকালীন সময় কিছু সমস্যা আমি কিছু করেছি কিনা, বাট আলটিমেটলি কিছু পাইনি, বাট আই ওয়াজ আন্ডার থ্রেট। 2018-তে আমাকে, আমি ছিলাম না, কি এরশাদ সাহেবের সঙ্গে যারা ছিলেন ওনারা করেছেন, যে কোনো ভাবে হোক আমার একটা সিট দেওয়া হয়েছে, আমি নির্বাচন করছি, নির্বাচন ভালো হয়নি। পর্যায়ে আসছি, একটু ছোট্ট করে জানতে চাইবো যে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে, তার আপনি বিশ্বাস করেন কিনা যে তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত হতে পারেন কিনা, নাকি এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করা হয়েছে? না, এটা তো বিচারের বিষয়ে কোনো কথা বলাটা আমি মনে করি এটা ঠিক নয়, কারণ বিচারালয়ে যা বিচার করবেন সেটার বাইরে কথা আইনগতভাবে বৈধ নয়। তবে আমি যেটা মনে করি, যেটা আমি কয়েকবার বলেছিলাম, এই সরকার পরিকল্পিতভাবে কিছু গণহত্যা করার প্ল্যান করেছিলেন। সেটা একটা হলো মব সৃষ্টি করে, আর একটা হলো বিচারের নামে প্রহসন করে। এবং এখানে আমি আরেকটা কথা, আমি একটা আর্টিকেলও লিখেছিলাম যে 5 তারিখ পর্যন্ত মারা গেছে কারা, 5 তারিখের পরে কারা মারা গেছে, যেটা বলা হয় এত লোক মারা গেছে, কে কত সময় মারা গেছে, এটা কিন্তু ডিফাইন করা হয় না। 5 তারিখের পরে কিন্তু শেখ হাসিনা ছিলেন না। তো আরেকটা কথা বলা হয় যে পুলিশ অনেক মারা গেছে, যেটা সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয় তার চেয়ে পুলিশের কাছে শুনেছে তার চেয়ে অনেক বেশি মারা গেছে। এনারা কি পরিপ্রেক্ষিতে কিভাবে মারা গেলেন? এখন এনারা যখন মারা গেছেন সেই সময় ওনাদের সেলফ ডিফেন্সের জন্য হয়তো ওনারা গোলাগুলি করতে পারেন, সেজন্য কি প্রধানমন্ত্রী বা সেই পুলিশ অফিসাররা কি দায়ী হবে কিনা? এবং যারা আহত হয়েছেন তাদেরকেও কি পরিস্থিতিতে আহত হয়েছেন? আমি বলেছিলাম যে এগুলো ইনভেস্টিগেশনে এনে একটা কমপ্লিট ইনভেস্টিগেশন না করা পর্যন্ত আসল ঘটনা তো আমরা বুঝবো। পুলিশ গুলি করেছে, ছাত্র মারা গেছে, এখন পুলিশকে কেউ গুলি করেছিল কিনা, পুলিশকে বাধ্য হয়ে করেছিল কিনা, পুলিশের কি জীবন, পুলিশ যারা মারা গেলেন সেই হত্যার বিচারের দাবি উঠেছে। ওটা আমি বলছি যে পুলিশ হত্যার বিচার, যে কোনো হত্যাকাণ্ডের যখন বিচার শুরু হবে তখন এটা সম্পূর্ণভাবে দেখা উচিত যে পুলিশরা গুলি করেছে, কেন করলো, কি জন্য করলো, এরা কি জাস্ট শখে করলো বা ওদের দায়িত্ব পালন করতে করলো, নাকি ওদেরকে বাধ্য করলো যান বাঁচাতে? এগুলো দেখা গেলে তো দোষী নির্দিষ্ট অনেক পরিষ্কার বোঝা যায়। কিন্তু আমার মানে মনে হলো যে যেটা বিচার হলো সেখানে শুধু এক পক্ষই ধরে নেওয়া হলো যে পুলিশই গুলি করেছে এবং শেখ হাসিনাই অর্ডার দিয়ে তাদের গুলি করিয়েছেন, আর বাকি
কিছু ঘটনা ঘটেনি, আর বাকি সবই মানে যদি নির্দোষ বলতে হয় বা দোষী বলতে হয় বা সেরে দিতে হয় কাউকে, ইনডেমনিটি দিতে হয়, তাহলে তো উভয় পক্ষকেই দেওয়া উচিত যারা যে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই সময়। তো যাই হোক, সেই সব বিষয়গুলি আনা উচিত। আমি ভবিষ্যতে এগুলো আসবে বলে মনে করি। আমার কথা হলো বিচার এবং বিচারের শাস্তি হওয়া উচিত, কিন্তু বিচারটা প্রহসন না হওয়া উচিত। এটা আমি একটা লিখিত আর্টিকেলও লিখছি। প্রহসনের বিচার করে মানুষকে ফাঁসি দিলে এটাও একটা গণহত্যা, আর মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে মানুষ হত্যা করলে এটাও একটা গণহত্যা। এই সরকার কিন্তু এইসব গণহত্যার দায় সামনের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে আসতে পারে, এটা আমার আশঙ্কা। আমরা একেবারে শেষ প্রশ্নে, সেটা হচ্ছে জাতীয় পার্টির যে নির্বাচনী ভরাডুবি হয়েছে, সেই জায়গা থেকে দলের ভাঙনটিকে ঐক্য করা কিংবা দলের নেতাকর্মীদের মনোবলকে চাঙ্গা করার জন্য আপনি কি বার্তা দিবেন, কিংবা সামনে জাতীয় পার্টি এটা আমি বার্তা তো এটা পরিকল্পনা, এটা খুব সহজ জিনিস। আমরা নির্বাচনটা কিন্তু জিতার জন্যই নির্বাচন করিনি। আমাদেরকে নির্বাচন করতে দেবে না, নির্বাচনে জাতীয় পার্টিকে দোষর হিসেবে আইনগতভাবে বাদ দিতে চেষ্টা করলো, বিভিন্নভাবে আন্দোলন করে ঘর ভাঙচুর করে করলো। আমার কথা হলো, আমাকে রাজনীতিতে টিকে থাকতে হবে, এবং আমি এটা প্রমাণ করে টিকে থাকলাম যে না, আমি আইনগতভাবেও আমাকে বাদ দিতে পারবেন না, এখন জোর করে আমাকে নির্বাচন হারিয়ে দিতে পারবেন, কারণ নির্বাচনটা সঠিক নির্বাচন করেননি, আমাকে সুযোগও দেননি, রেডিও টেলিভিশন সুযোগ দেননি, আমাদের লোকদেরকে জেলখানা থেকে করতে হচ্ছে, মামলা করতে হচ্ছে, তারপর পয়সা, মানি অ্যান্ড মাসল দিয়ে আমাদের লোকদেরকে, আমার ভোটারদেরকে বিভিন্নভাবে করে একটা যেটাকে নির্বাচনটা ফ্রি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড করা হয়নি। তারপরেও আমরা টিকে আছি এখনো, এবং আমাদের জন্য একটা বড় সুযোগ হলো যে এইবারই একমাত্র আমরা মনে করি যে আমাদের স্লেট ইজ ক্লিন, ওই এদিক ওদিক যারা করবে এরা কিছু নাই, থাকবে আমরা পাত্তা দেবো না। জাতীয় পার্টি একটাই আছে যেটা আমার নেতৃত্বে, এবং সেখানে আমাদের সবসময় আমরা জনগণের পক্ষে ছিলাম। 2014 ছিলাম, সবসময় জনগণের, 24-এও আমি ছিলাম, যে কোনো কারণে তখনও বিভিন্নভাবে করা হয়েছে, এবং আমার সঙ্গে এখন যারা আছেন তারাও সবসময় আমার সঙ্গে ছিলেন। তোমাকে তো এটাই বলছি যে আমরা নির্বাচনে জয়লাভ করার জন্য শুধুমাত্র আমরা নির্বাচনে যাইনি, আমরা কোনোভাবে কোনো দোষী নই, আমাদেরকে জোর করে দোষী সাজানো হচ্ছে, ওটার থেকে চ্যালেঞ্জ করে আমরা নির্বাচনে গেছি, নির্বাচন পর্যন্ত টিকেছিলাম, এবং নির্বাচনটা আমরা টিকেছিলাম আরো বৃহত্তর কারণে, যে এই নির্বাচনের মাধ্যমে যে নীল নকশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ওটাকে বানচাল করার জন্য আমাদের অবদান রাখা দরকার। ফলে আর এখন জাতীয় পার্টি এটা ক্লিন স্লেট, দিস ইজ জাতীয় পার্টি। আমাদের এখন যেগুলো রাজনীতি, সেগুলো পরিষ্কার রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি, এবং ভবিষ্যতে জনগণের পক্ষের রাজনীতি থাকবে। জনগণ এই দলটিকে বেছে নেবে সামনে। আমাদের ভোট ব্যাংকের জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করতে হবে না, যে আমরা ওনাদের সমর্থন চাই, ওনাদের সমর্থন নো, আমার নিজের ভোট ব্যাংক তৈরি হচ্ছে এবং হবে সামনের দিকে আরো। এবং আমি মনে করি যে কোনো দলের, রাজনৈতিক দলের পরিচিতি হতে একটা জিনিসটাকে অতীত, একটা ঐতিহ্য, কি করেছে অতীত এই দলটি, কোনো আর একটা হলো বর্তমান রাজনৈতিক বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড। আমার বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড প্রো পিপল, আমরা গণমুখী রাজনীতি করছি, এখনো করছি, জনগণের পক্ষে কথা বলছি, জনগণের পক্ষে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, জনগণের যত অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করছি, সত্য কথা বলার চেষ্টা করছি, যেটা অন্য কেউ করতে পারছে না। সেই জন্য আমি মনে করি জনগণের মধ্যে আমাদের আস্থা ভালো বাড়ছে। তো নতুন যারা রাজনীতি করতে আসবেন, যারা নতুন, তারা হঠাৎ করে বিএনপিতেও সুযোগ পাবেন না, হঠাৎ করে জামাতেও সুযোগ পাবেন না, হঠাৎ করে আওয়ামী লীগ তখন নেই, যদি আসে তারপরেও সুযোগ পাওয়া কঠিন হবে। কিন্তু নতুন ছেলেরা যদি রাজনীতি করতে চায়, অল্টারনেটিভ আর কোনো দল নাই জাতীয় পার্টি ছাড়া। কাজে সামনের দিকে আমাদের সুদিন আছে। এটা আমি শুধু মানুষকে খুশি করার জন্য বলছি না, বা আমার নিজের বিশ্বাস থেকে বলছি, যে জাতীয় পার্টি সামনের দিকে অনেক ভালো করতে পারবে। এবং এই যে সেগুলো ঐক্যের কথা বলা হয়, এগুলোই হলো আমাদের অনৈক্যের সবচেয়ে মূল। যেটা বড় ইন্টারেস্টিং একটা জিনিস গত অন্তর্বর্তীকালীন সরকার করছে, কি জানি এটা করছিল, ঐক্যমত কমিশন। মানে কথাটা বলছেন ঐক্যমত, কাজটা করছেন অনৈক্যমত। অর্ধেক লোককে বাদ দিয়ে আমরা একটা ঐক্যমত করছি, মানে দেশটাকে ভাগ করার জন্য একটা ঐক্যমত করছি। এটা তো ঐক্যমত হলো না। আমাদের এখন যারা বলছেন যে সবাইকে মিলেমিশে থাকার জন্য, আমাদের সবাই মিলেমিশে থাকার কারণেই এই দলের এই দুর্গতি হয়েছে। যারা থাকার নয় তারা চলে গেছেন, চলে থাকুন, যারা থাকার তা থাকবেন, নতুন লোক আরো আসবেন ফ্রেশ, এবং যারা রাজনীতি করতে চান
ইয়াং ছেলে বলে তাদেরও জন্য এই প্ল্যাটফর্ম উইল বি গুড প্ল্যাটফর্ম যারা ফর ফিউচার। যারা আপনাকে ছেড়ে চলে গেছে জাতীয় পার্টির অনেকগুলো অংশ হয়েছে, তারা যদি আবার ফিরে আসতে চায় আপনি তাদেরকে বললাম আমি ওইরকম অনেক না, যারা ফিরে আসতে চায়, যারা নিজের দোষ ত্রুটি ভুলে তারা যদি মনে করে যে না আমরা এই নেতৃত্বে আমাদের ভালো এবং এটি আমরা করতে চাই, এবং তারা যদি সত্যিকারতে অনুশোচনা করে যে না আমরা যেটা করেছিলাম ভুল করেছিলাম, তাদেরকে আমরা স্থান দেব। আমরা একেবারে শেষ প্রশ্নে আসছি, একেবারে এটা দিয়ে শেষ করব যে নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে আপনার একটু মূল্যায়ন জানতে চাই। এখন পর্যন্ত উনি যেগুলো করছেন আমি পছন্দ করছি, ভালো। আমরা ওনার ভালো চাই এবং উনি যে কোনো বিষয়ে আমাদের সহযোগিতা চাইলে আমরা করব, এবং উনি সার্থক হন, এটি আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই সময় ওনার নেতৃত্ব বা দেশ যে অধঃপতনের দিকে গেছিল তার থেকে উত্তরণে সহায়তা করবেন, উনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটি আমরা আশা করছি শুধু না, প্রত্যাশা করছি শুধু না, এটি আমরা আল্লাহর কাছে কায়েমকে প্রার্থনা করছি। তার যদি একেবারেই সংক্ষেপে যদি বলেন, এই বর্তমান প্রধানমন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দু চারটি যদি আপনি বলেন যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করলেই তাকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আমি তো বললাম সবচেয়ে বেশি আমি যেটা মনে করছি, প্রথমে বলেছি এটা, সেটা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশে কোনো বিনিয়োগ আসবে না, কোনো ডেভেলপমেন্ট পার্টনার এখানে ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে চাইবে না, দেশে জব ক্রিয়েশন হবে না। জব ক্রিয়েশন না হলে অর্থনীতিতে গতি আসবে না, অর্থনীতিতে গতি না আসলে সোশ্যাল আনরেস্ট বন্ধ হবে না, এবং অর্থনৈতিক দুর্ভিক্ষ বা অন্য কোনো সমস্যার দিকে যাবে না। কিন্তু সবকিছুর প্রথম আমি মনে করি রাজনৈতিক স্থিতিশীলতা দেওয়ার জন্য ওনাকে কাজ করতে হবে, এবং সকলে মিলে করতে পারলে দেশটা যদি স্থিতিশীল হয়, সকলে মিলে সকলে এক কাতারে এসে আমরা দেশের জন্য কাজ করি, তাহলেই দেশের যত বড়ই সমস্যা হোক সেটা মোকাবেলা করা সহজ হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।